হাতের তালুতে আমি একটা ভারী বাটখারা রেখেছি, ভারী বস্তু, ঠিক আছে। যদি ভারী কোনো বস্তু রাখি, বস্তু মানে কি, সেটা ভার বা বাঁধা, তাহলে এক প্রান্তে আছে ভার বা বাঁধা। আমাদের কোনখানটা একটা বড় 10 কেজি বাটখারা তোমার যদি হাতে চাপিয়ে দিই, প্রথমে তুমি ধাপ করে পড়ে যাবে, তুমি লোড নিতে পারবে না অতক্ষণ, ঠিক আছে। তো যখনই চাপিয়ে দেওয়া হবে তখনই কি হবে, তোমার এই যে মিডিল অংশটা মাঝ, হ্যালো, এক সেকেন্ড এক সেকেন্ড, আরে বাস কি, বাহ, ওয়াও। ও সরি 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 সরি, কি যে হয় না আমার, সরি সরি। আসলে এই একটা যন্ত্র আমাদের জীবনটাকে একদম আঁকড়ে ধরে রেখেছে। আমরা কিছুতেই এখান থেকে ছাড়তে কিছুতেই পারছি না, না পাচ্ছি ছাড়তে, না পাচ্ছি ঠিকঠাক করে কাজে লাগাতে। ঠিক আমাদের আঁকড়ে ধরে রেখেছে, তোমাদেরও সেরকম, তোমাদেরও ধরে রেখেছে। আমরা তো না হয় একটুখানি সিনিয়র বা একটুখানি বড়, তাই জন্য কন্ট্রোলটা নিজেদের উপর করতে পারি, কিন্তু তোমরা তো বাচ্চা বা স্টুডেন্ট, তোমরা নিজেদের উপর অতটা কন্ট্রোল করতে পারো না। আর তাই জন্যই এটা স্ক্রল করলে এত সুন্দর সুন্দর সব ইন্টারেস্টিং জিনিসগুলো এখানে পেয়ে যাওয়া যায় না, যে আমাদের ক্ষেত্রে আর এই জিনিসটাকে আর ইন্টারেস্টিং লাগছে না, বোরিং লাগছে। এইটা ইন্টারেস্টিং, কিন্তু এখানে এত ভালো বা সুন্দর সুন্দর জিনিস আছে না, এই জিনিসটাকে আর উল্টাতে আমাদের আর ভাল লাগছে না, বোরিং লাগছে। তাই জন্য ছেলেপিলেদের ধৈর্য কমে যাচ্ছে, কুড়েমি তারা হয়ে যাচ্ছে, কার জন্য, এই যন্ত্রটার জন্য। তো যত নষ্টের গোড়া এই যন্ত্র, তো যেটা খুবই দুঃখের ব্যাপার। তো যন্ত্র কি আর করা যাবে, যন্ত্রের দুনিয়ায় এরকমই হতে হবে। তো যতটা সম্ভব যন্ত্রটাকে অ্যাভয়েড করাই ঠিক। তো যন্ত্রটা তাই জন্য এখন রেখেই দিলাম। তোমরা ভাবছো যে স্যার এত যন্ত্র যন্ত্র কেন আজকে করছে, কারণ আজকে তোমাদের যে ক্লাসটা আমি করাবো সেটা হচ্ছে যন্ত্রকে নিয়ে। যন্ত্রকে নিয়ে আবার কি চ্যাপ্টার, তোমরা সবাই জানো ক্লাস 6-এর চ্যাপ্টার সাধারণ যন্ত্রসমূহ। তো আজকে আমরা করাবো সেইটাই, সাধারণ যন্ত্রসমূহ চ্যাপ্টারটা তোমাদের সামনে তুলে ধরবো, খুবই সহজ এবং সরলভাবে তুলে ধরবো, যেরকম আমরা প্রতিবারই তুলে ধরি। আশা করি তোমাদের হেল্পফুল হবে এবং ভিডিওটা অবশ্যই তোমরা মনোযোগ সহকারে দেখবে, আর অবশ্যই ইম্পর্টেন্ট জিনিসগুলা নোট করে নেবে। তো দীর্ঘ প্রতীক্ষার পর, অনেকদিন পর আজকে চলো তোমাদের সঙ্গে ক্লাস করতে চলে এলাম। তো চলো শুরু করা যাক আজকে চ্যাপ্টার সাধারণ যন্ত্র সমূহ। অবশ্যই তোমরা যেন যন্ত্র পাশে রাখবে না, ওটা সরিয়ে অবশ্যই কাজটা করবে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অর্ঘ অ্যান্ড সোমোস ক্লাসেস, দ্য হার্ট অফ লার্নিং। আমরা হৃদয় থেকে ক্লাস করাই। তো চলো সেই ক্লাসই আমরা একসঙ্গে জুড়ি আজকে। তো আমরা যন্ত্র জিনিসটা কি, যন্ত্রের সাহায্যে কোনো কাজকে আমরা কীভাবে করতে পারি, খুবই সহজ এবং সরলভাবে করতে পারি। আগেকার সময় অত যন্ত্র ছিল না, তাই জন্য মানুষকে প্রচণ্ড পরিশ্রম করতে হতো শারীরিক। আর এখন যন্ত্র বেরিয়ে গেছে, তাই জন্য কোনো কাজকে খুবই সহজভাবেই আমরা করতে পারি। কাপড় কাচা আগে সেই নিজে হাতে করে করতে হতো, এখন অনেক জায়গাতেই ওয়াশিং মেশিন চলে এসছে, কাপড়টাকে ঢুকিয়ে দিচ্ছি, একটা সুইচ অন করে দিচ্ছি, বাস নিজে থেকেই পরিষ্কার হয়ে নিজে থেকেই চলে আসছে। ফলে যন্ত্রের মাধ্যমে, যন্ত্র দিকটা তো ভালো, কিন্তু যন্ত্রের ফলে আমরা কি হয়ে যাচ্ছি, অতিরিক্ত কুঁড়ে হয়ে যাচ্ছি, অতিরিক্ত কুড়েমি, ধৈর্য সব কমে যাচ্ছে, আমাদের কুড়ে হয়ে যাচ্ছে প্লাস ধৈর্য কমে যাচ্ছে। এইটা হচ্ছে যন্ত্রের একটা খুবই খারাপ দিক। আমরা কোনো জিনিসকে যে ভাবার যে ক্ষমতা, সেটা আমরা মাথাতে নিচ্ছিই না, যে আমরা বেশিক্ষণ ভাবলেই মাথা ব্যথা করতে লাগছে। স্টুডেন্টদের ক্ষেত্রে বেশিরভাগ তারা অতিরিক্ত ধৈর্য হারা হয়ে পড়েছে এখনকার দুনিয়ায়। তো তাই জন্য যন্ত্রের, আগেকার দিনে মানুষজন কায়িক পরিশ্রম করতো, এখন সেই পরিশ্রমটা আস্তে আস্তে কমে যাচ্ছে। তো যন্ত্রের সাহায্যে কোনো কাজকে আমরা খুবই সহজভাবে করতে পারি, বল প্রয়োগ করলে খুবই সহজভাবে করতে পারি। তো আমরা সকাল থেকে, সকালে ঘুম থেকে ওঠা থেকে একদম রাতে শুতে যাওয়া পর্যন্ত যে সমস্ত কাজগুলো করে থাকি, সবেতেই আমাদের যন্ত্র ব্যবহার করা হয়। যেমন সকালে উঠি আমরা হাত মুখ ধোবো, তাই জন্য কল থেকে জল নেবো, কল একটা যন্ত্র। তারপর আমরা পড়াশোনার জন্য যে কলম ব্যবহার করি, সেটাও একটা যন্ত্র। তারপর টুকটাক কাজ করার জন্য ছুরি, কাঁচি, রান্নাঘরে সাঁড়াশি, বিভিন্ন স্ক্রু ড্রাইভার,
এই সমস্ত যে ছুঁচ সুতো ছুঁচ এগুলো যেগুলো ব্যবহার করি সবই হচ্ছে কি যন্ত্র। তারপর আমরা কম্পিউটার শিখি, কম্পিউটার, টিভি, ফ্রিজ, এসি, এই সমস্ত কিছু হচ্ছে সবই যন্ত্র। তাহলে সকাল থেকে রাত পর্যন্ত আমরা যে সমস্ত কাজগুলো করে থাকি তার সবের সঙ্গেই যুক্ত আছে কি যন্ত্র। সব থেকে বড় যন্ত্র তো এইটা, সকাল থেকে রাত পর্যন্ত আমাদের পাশেই আছে, একদম আমাকে ছাড়তেই চাইছে না, আমাদের একদম আঁকড়ে ধরে আছে, ঠিক যেন আমাদের পরম বন্ধু। কিন্তু এটা হচ্ছে পরম শত্রু। এখন হয়তো বোঝা যাবে না, কিন্তু পরবর্তীকালে এগুলা সব কিছু বোঝা যাবে। তো সকাল থেকে রাত পর্যন্ত আমরা যে সমস্ত কাজগুলো করে যাচ্ছি সেগুলোতে যন্ত্র আছে। তো এই যন্ত্র সাধারণত দুই ধরনের, একটা হচ্ছে সরল যন্ত্র আর একটা হচ্ছে যে জটিল যন্ত্র। সরল যন্ত্র আর একটা হচ্ছে যে জটিল যন্ত্র। তাহলে একটা হচ্ছে সরল যন্ত্র। তো যে সমস্ত যন্ত্রে বল প্রয়োগ করে সহজেই কাজ করা যায়, যে সমস্ত যন্ত্রে বল প্রয়োগ করে সহজেই কাজ করা যায় তাদেরকে বলা হচ্ছে সরল যন্ত্র। যেমন দেখতে পাচ্ছ কাঁচি, ছুরি, পেন, হাতুড়ি, এগুলো হচ্ছে সব কি যন্ত্র? সরল যন্ত্র। এগুলোর উপর বল প্রয়োগ করে সহজেই আমরা কাজ করতে পারি। আর একটা যন্ত্র আছে যেটা হচ্ছে যে জটিল যন্ত্র। জটিল যন্ত্র তৈরি হয় অনেকগুলি সরল যন্ত্রকে একসঙ্গে নিয়ে, এক বা একাধিক সরল যন্ত্র পরস্পর যুক্ত হয়ে তৈরি হয় জটিল যন্ত্র। তাহলে যে সমস্ত যন্ত্র একাধিক সরল যন্ত্র নিয়ে তৈরি হয় তাদেরকে বলা হচ্ছে যে জটিল যন্ত্র। যেমন সেলাই মেশিন, সেলাই মেশিনের মধ্যে অনেক ছোট ছোট যন্ত্র থাকে যেগুলো নিয়ে একটা বড় সেলাই মেশিন তৈরি হয়, আর এই ছোট ছোট যন্ত্রগুলো কি যন্ত্র? সরল যন্ত্র। তারপরে ড্রিল মেশিন, যেগুলো দিয়ে দেওয়াল ফুটো করা হয় বিভিন্ন কাজের জন্য বৈদ্যুতিক, এই ড্রিল মেশিন এটা হচ্ছে এক ধরনের কি ধরনের? এটা হচ্ছে এক ধরনের জটিল যন্ত্র। তারপরে কম্পিউটার, এই যে কম্পিউটার তোমরা দেখতে পাচ্ছ যে স্ক্রিনটা, সেটা এক ধরনের জটিল যন্ত্র, কারণ অনেক ছোট ছোট যন্ত্র এখানে মিশ্রণে তৈরি হয়েছে। তাহলে যে সমস্ত যন্ত্র অনেকগুলি সরল যন্ত্র নিয়ে তৈরি হয় এক বা একাধিক তাদেরকে বলা হচ্ছে জটিল যন্ত্র। তাহলে সকাল থেকে রাত পর্যন্ত যে যন্ত্রগুলো নিয়ে আমরা কাজ করছি সেগুলো কিছু হচ্ছে সরল, কিছু হচ্ছে জটিল, দু ভাগে ভাগ করা হচ্ছে, সরল যন্ত্র, জটিল যন্ত্র। আর অনেকগুলো সরল যন্ত্র নিয়ে তৈরি হয় কি যন্ত্র? জটিল যন্ত্র। তো এবারে আমরা চলে আসবো লিভারে। না, আমাদের শরীরের লিভার নয়, এটা হচ্ছে বিজ্ঞানের লিভার। সেটা আবার কি? তো লিভার হচ্ছে এটা, না এটা তো একটা কাঠি, আসলে এটা হচ্ছে একটা লিভার। লিভার আসলে কি? লিভার হচ্ছে একটা শক্ত বা সোজা দণ্ড, সেটা বেঁকানো হতে পারে, শক্ত, সোজা বা বেঁকানো দণ্ড, যার তিনটে অবস্থান থাকে। তিনটে অবস্থান কি কি? একটা হচ্ছে যে আলম্ব, দু নাম্বার হচ্ছে যে বাঁধা, আর তিন নাম্বার হচ্ছে যে বল। আলম্ব, বাঁধা, আর হচ্ছে যে বল। তাহলে লিভার হচ্ছে একটা শক্ত বা সোজা দণ্ড বা বেঁকানো হতে পারে, যার তিনটে অবস্থান থেকে, একটা হচ্ছে আলম্ব, একটা হচ্ছে বাঁধা, আর একটা হচ্ছে বল। এই আলম্বটা হচ্ছে একটা স্থির বিন্দু, ঠিক আছে? তাহলে আলম্ব, বাঁধা আর বল। তাহলে লিভার কি? লিভার হচ্ছে একটা শক্ত, সোজা অথবা বাঁকানো একটা দণ্ড, যার তিনটে অবস্থান, একটা হচ্ছে আলম্ব, একটা হচ্ছে বাঁধা, আর একটা হচ্ছে যে বল। যেমন এই যে লাঠিটা, আমরা আগেকার দিনে দাঁড়িপাল্লা ব্যবহার করতাম, এখন সব কম্পিউটারাইজড হয়ে গেছে। তো এখন কম্পিউটারাইজড দাঁড়িপাল্লা চলে এসেছে, কিন্তু আগেকার দিনে আমরা হাতের দাঁড়িপাল্লা ব্যবহার করতাম, হাতে করে ধরে। তো এইখানে এই দাঁড়িপাল্লার একদিকে রাখতাম আমরা কি? বাটখারা। বাটখারা মানে বল। আর একদিকে থাকতো বস্তু, যে বস্তুটা আমরা ওজন করছি সেটাকে বলা হচ্ছে বাঁধা। তাহলে বস্তুটাকে বলা হচ্ছে বাঁধা, আর বাটখারাটাকে বলা হচ্ছে বল। আর একটা স্থির বিন্দু থাকতো, একটা স্থির বিন্দু থাকতো মাঝখানে, যেটাকে বলা হচ্ছে যে কি? আলম্ব। মাঝখানে একটা স্থির বিন্দু থাকতো, তাহলে সেটাকে বলা হতো আলম্ব। তাহলে দাঁড়িপাল্লা একটা লিভারের উদাহরণ, ঠিক আছে? তো যার তিনটে অবস্থান, একটা হচ্ছে আলম্ব, একটা বাঁধা, আর একটা বল। এবার এই লিভার কয় প্রকার সেইটা আমরা জানতে হবে। এই লিভার হচ্ছে মেনলি তিন প্রকার, একটা হচ্ছে প্রথম শ্রেণীর লিভার, একটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর লিভার, একটা হচ্ছে যে তৃতীয় শ্রেণীর লিভার। প্রথম শ্রেণীর লিভার কাকে বলে সেটা সম্পর্কে আমরা আবার একটু জানবো। দেখো এখানে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় তিনটে লিভার সম্পর্কেই বলা আছে। তো প্রথম শ্রেণীর যে লিভার, সেইখানে আলম্বটা থাকে একদম মিডিলে। প্রথম শ্রেণীর লিভারে আলম্বটা থাকে একদম মাঝখানে। প্রথম শ্রেণীর লিভারে আলম্ব থাকে একদম মাঝখানে, আর এক পাশে থাকে বাঁধা, আর এক পাশে থাকে বল। প্রথম শ্রেণীর লিভারে আলম্ব কোথায় থাকে? মাঝখানে। তোমাদের সবসময় মিডিলটা মনে রাখতে হবে। প্রথম শ্রেণীর লিভারে আলম্ব মাঝখানে, দ্বিতীয় শ্রেণীর লিভারে বাঁধা মাঝখানে, আর তৃতীয় শ্রেণীর লিভারে বলটা মাঝখানে। তাহলে আলম্ব,
বাধা আর বল সবারই মাঝখানেরটা তোমরা মনে রাখবে, তাহলে প্রথম দ্বিতীয় আর তৃতীয় চিনতে তোমাদের সুবিধা হবে। তাহলে যে লিভারে বাধা ও বলের মাঝখানে আলম্ব বিন্দু থাকে, যে লিভারে বাধা ও বলের মাঝখানে কে থাকে, আলম্ব বিন্দু থাকে, তাকে বলা হচ্ছে প্রথম শ্রেণীর লিভার। যেমন এখানে দেখতে পাচ্ছ হাতুড়ি, দাড়িপাল্লা, তারপরে কাঁচি, ময়লা তোলার জিনিস, এই সমস্তগুলো হচ্ছে সব কোন শ্রেণীর লিভার, প্রথম শ্রেণীর লিভার। কারণ এগুলোতে সবেতেই কি আছে, আলম্বটা একদম মাঝখানে আছে। এটা আমরা একটা উদাহরণের সাহায্যে নেক্সট দেখব। তারপরে তারপরে আছে যে দ্বিতীয় শ্রেণীর লিভার। দ্বিতীয় শ্রেণীর লিভারে বাধাটা কোথায় আছে, মাঝখানে। তাহলে যে সমস্ত লিভারে আলম্ব ও বলের মাঝখানে থাকে বাধা, যে সমস্ত লিভারে আলম্ব ও বলের মাঝখানে থাকে কি বাধা, তাকে বলা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর লিভার। যেমন নৌকা, বটল ওপেনার এবং ময়লা তোলার গাড়ি। ঠিক আছে, এবার হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার। তৃতীয় শ্রেণীর লিভারে কোথায় থাকে, বলটা থাকে একদম মাঝখানে। বল কোথায় থাকে, মাঝখানে। তাহলে যে সমস্ত লিভারে আলম্ব ও বাঁধার মাঝখানে বল থাকে, যে সমস্ত লিভারে আলম্ব ও বাঁধার মাঝখানে কে থাকে, বল থাকে, তাকে বলা হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার। তাহলে সবারই মিডিলটা তোমরা মনে রাখবে, আলম্ব মিডিল মানে প্রথম শ্রেণীর লিভার, বাঁধা মানে দ্বিতীয় শ্রেণীর লিভার, বল মানে তৃতীয় শ্রেণীর লিভার। সবারই মিডিলটা তোমরা মনে রাখবে, তাহলেই দেখবে মাথায় রয়ে গেছে। এবার একটা উদাহরণের সাহায্যে আমরা স্বচ্ছভাবে সেটা দেখব। প্রথমে হচ্ছে প্রথম শ্রেণীর লিভার। তো আমরা এখনকার দিনে সবই সাবমার্সিবল হয়ে গেছে জল, তো টিউবওয়েল কল খুবই কমই দেখা যায়, তবুও কিছু কিছু জায়গায় দেখা যায় বাড়িতে। তো সেই টিউবওয়েলটা হচ্ছে যে আমাদের প্রথম শ্রেণীর লিভার। কেন, দেখো প্রথম শ্রেণীর লিভারে আলম্বটা কোথায় থাকে, একদম মিডিলে থাকে। দেখো এইখানে আলম্ব বিন্দুটা দেখো একদম যাকে কেন্দ্র করে কলটা ঘুরছে, যাকে কেন্দ্র করে কলটা ঘুরছে এইখানটাতে, এটাকে বলা হচ্ছে কি, আলম্ব। তাহলে আলম্ব আমরা হাতে করে কি করছি, হাতে করে বল প্রয়োগ করছি, কলটাকে টিপছি, তাই জন্য এটাকে বলা হচ্ছে বল। তাহলে আলম্ব বল। আর এই জায়গাটায় টেপা কলের এই জায়গাটা প্রচন্ড চাপ থাকে বা প্রচন্ড ভার থাকে, তাই জন্য একে বলা হচ্ছে ভার। এটাকে ভারও বলা হয়। তাহলে এই ভার, বাঁধা বা রোধ, তিনটে নামে ডাকা হয়। একে ভার বলা হয়, বাঁধাও বলা হয়, অথবা রোধও বলা হয়। এই তিনটে নামে একে ডাকা হয়, ভার, বাঁধা বা রোধ। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে যে টিউবওয়েল, সেখানে এই একদিকে আছে বল, একদিকে আছে বাঁধা, একদিকে আছে বল, একদিকে আছে বাঁধা, আর এর ঠিক মিডিলেই কি আছে, আলম্ব, স্থির বিন্দুটা। ঠিক আছে, তাহলে এর ঠিক মিডিলেই আছে আলম্ব। ঠিক আছে, তাহলে দেখো প্রথম শ্রেণীর লিভারে বল আর ভারের মাঝখানে থাকে আলম্ব, তাই জন্য এই যে টিউবওয়েলটা হচ্ছে একটা প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ। এরপরে আমরা আসবো একটা দ্বিতীয় শ্রেণীর লিভারের উদাহরণ। দেখো এখানে যে ময়লা তোলার গাড়ি আছে, এক চাকা গাড়ি, সেটা দিয়ে প্রথমে দেখাচ্ছি। তো দ্বিতীয় শ্রেণীর লিভারে কোথায় কে মাঝখানে থাকে, ভার বা বাঁধা। তাহলে দেখো চাকা যাকে কেন্দ্র করে ঘুরছে, ঠিক আছে, সেটা হচ্ছে আলম্ব, স্থিরবিন্দু। হাতে করে আমরা বল প্রয়োগ করছি, গাড়িটাকে নিয়ে যাচ্ছি, একদিকে হচ্ছে বল, আর এইখানে বস্তুটা থাকে, ময়লা জিনিস বা যে কোনো জিনিস এখানে থাকে, মানে এখানটা হচ্ছে যে বস্তুটাকে বলা হচ্ছে বাঁধা বা ভার। ঠিক আছে, তাহলে মিডিলে দেখো ভার বা বাঁধা, তাহলে একদিকে আলম্ব, অন্যদিকে বল, আর মিডিলে আছে ভার বা বাঁধা। তাহলে যে সমস্ত লিভারে আলম্ব বলের মাঝখানে বাঁধা থাকে বা ভার থাকে, তাকে বলা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর লিভার। তাহলে এক হাতটার যে গাড়ি ময়লা তোলা, সেটা হচ্ছে কোন শ্রেণীর লিভারের উদাহরণ, দ্বিতীয় শ্রেণীর লিভারের উদাহরণ, কারণ মিডিলে কি আছে, ভার বা বাঁধা। তারপরে নৌকার যে দাঁড়, নৌকার দাঁড়ও হচ্ছে একটা কোন শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার। কেন, কারণ এখানে ভার বা বাঁধাটা কোথায় আছে, মিডিলে আছে। যেমন দেখো আলম্ব, যে লাঠিটা ব্যবহার করেছে নৌকার যে দাঁড়ের মতো, সেই লাঠিটাকে বলা হচ্ছে আলম্ব। মানুষটা যেটা বসে আছে, মানুষটা বসে আছে মানে সেখানে ভার বা বাঁধা আছে, আর তার হাতে করে কি প্রয়োগ করছে, হাতে করে বল প্রয়োগ করছে। ঠিক আছে, তাহলে দেখো আলম্ব আর বলের মাঝখানে আছে কি, ভার। আলম্ব আর বলের মাঝখানে, তাহলে এই যে দাঁড়টা সেটা হচ্ছে আলম্ব, দাঁড়ের একবার প্রান্ত ভাগটা, হাতে করে বল প্রয়োগ করছে, আর মাঝখানে যে ব্যক্তিটা বসে আছে সেটা হচ্ছে ভার বা বাধা। ঠিক আছে, নৌকার উপর বসে আছে, সেখানে ভার বা বাধা। ঠিক আছে, তাহলে এখানে তাহলে আলম্ব ও বলের মাঝখানে কে আছে, বাধা। এটাকে বলা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর লিভার। খুব পরিষ্কার করে নেবে তোমরা
জিনিসটাকে প্রথম দ্বিতীয় তৃতীয়, যাতে তোমাদের আর কোনো অসুবিধা না থাকে। যদি পরীক্ষায় কোনো আনকমন কোশ্চেনও দেয় তাহলে তোমরা যেন সেই বিচারটা করে দেখে তোমরা বলতে পারো এটা কোন শ্রেণীর লিভার। ঠিক আছে, মুখস্থ করবে না, বুঝে। এবারে আমরা আসবো আমাদের বডিতে, না সরি মানে আমাদের তৃতীয় শ্রেণীর লিভারে। ঠিক আছে, তো তৃতীয় শ্রেণীর লিভারের উদাহরণে আমাদের প্রথমেই আছে মানুষের হাত। তো আমাদের যে হাত সেটা হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার। কিরকম দেখো, হাতের এক জায়গাটা এই যে কুনুয়ের কাজটা, এটা হচ্ছে যে কি আলম্ব। হাতের তালুতে আমি একটা ভারী বাটখা রেখেছি, ভারী বস্তু। ঠিক আছে, যদি ভারী কোনো বস্তু রাখি, বস্তু মানে কি সেটা ভার বা বাঁধা, তাহলে এক প্রান্তে আছে ভার বা বাঁধা। আমাদের কোনখানটা একটা বড় 10 কেজি বাটখা তোমার যদি হাতে চাপিয়ে দিই, প্রথমে তুমি ধাপ করে পড়ে যাবে, কারণ তুমি লোড নিতে পারবে না অতক্ষণ। ঠিক আছে, তো যখনই চাপিয়ে দেওয়া হবে তখনই কি হবে, তোমার এই যে মিডিল অংশটা, মাঝখানের অংশটা, এখানে প্রচন্ড বল প্রয়োগ হবে, প্রচন্ড বল। ঠিক আছে, তাহলে একদিকে আলম্ব কুনুয়ের কাছে, এইখানে আছে বাঁধা, আর এইখানে প্রচন্ড বল প্রয়োগ হবে, প্রচন্ড চাপ পড়বে। ঠিক আছে, তাহলে যে সমস্ত লিভারে আলম্ব ও ভার মানে বাঁধার মাঝখানে বল থাকে তাকে বলা হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার। তাহলে বল তৃতীয় শ্রেণীর লিভারে মাঝখানে কে থাকবে, বল। ঠিক আছে, এটা গেল। তাহলে মানুষের হাত কোন শ্রেণীর লিভার, তৃতীয় শ্রেণীর লিভার। প্রথম শ্রেণীর লিভার জানলাম, দ্বিতীয় শ্রেণীর লিভার জানলাম, আর তৃতীয় শ্রেণীর লিভার সম্পর্কে আমরা জানলাম। এরপরে আমরা যে টপিকটা নিয়ে আসবো সেটা হচ্ছে নততল। নততল, তোমাদের বাড়িতে যে ঢোকার মুহূর্ত আছে যে উঠুন, সেইখানে দেখবো অনেকের বাড়ির উঠুনের পাশটা অনেকটা ঢেউ খেলানো থাকে, মানে অনেকটা উঁচু থাকে। কেন থাকে, গাড়ি ফাড়ি বার করার জন্য থাকে, তাতে গাড়ি ফাড়ি বার, কোনো গাড়ি জিনিস বা মোটর গাড়ি বার করতে সুবিধা হয়। ঠিক আছে, এরকম ঢেউ খেলানো থাকে। বা ভারী কোনো জিনিসপত্র যখন গাড়িতে তোলা হয় বা কোনো তোলা হয়, তখন একটা পাটাতন ব্যবহার করা হয়, এরকম ঢালু পাটাতন। ঠিক আছে, এর সাহায্যে কোনো ভারী জিনিসকে সহজেই নিশ্চয়ই কোথায় তোলা যায়, ওপরে তোলা যায়। তাহলে এই যে পাটাতনটা ব্যবহার করেছি, যেটাকে বলা হচ্ছে নততল। তাহলে নততল কি, নততল হচ্ছে একটা মসৃণ বা সমতল, মসৃণ বা সমতল একটা পাটাতন। তাহলে নততল হচ্ছে একটা মসৃণ বা সমতল পাটাতন, যেটা মাটির সঙ্গে, বা ভূমি কি কোণে থাকে, যেটা মাটির সঙ্গে বা ভূমির সঙ্গে সূক্ষ্ম কোণে, 90° থেকে ছোট কোণ, সূক্ষ্ম কোণে থাকে। তাহলে নততল, বা এর আরেকটা নাম আছে যেটা হচ্ছে আনততল। নততল বা আনততল, তাহলে নততল বা আনততল কি, নততল বা আনততল হচ্ছে একটা মসৃণ, একটা সোজা পাটাতন, কোনো এবড়ো খেবড়ো যেখানে নাই। ঠিক আছে, তো এই পাটাতন মাটির সঙ্গে কি কোণে থাকে, সূক্ষ্ম কোণে থাকে, মাটির সঙ্গে সূক্ষ্ম কোণে থাকে। ঠিক আছে, তাহলে নততলের সাহায্যে কোনো জিনিসকে আমরা সহজেই অল্প পরিশ্রমে কি করতে পারি, নিচ থেকে ওপরে চাগিয়ে তুলতে পারি। এটা হচ্ছে নততল বা আনততল। তাহলে এখানে দেখো সংজ্ঞাটা বলে দিয়েছি, নততল বা আনততল হলো একটা সমতল বা মসৃণ পাটাতন, বা ওই ধরনেরই কোনো সমতল একটা বস্তু, সবসময় যে পাটাতনই হবে তার কোনো মানে না, ওই ধরনের কোনো সমতল হলেই হবে, যাকে ভূমির সঙ্গে সূক্ষ্ম কোণ মানে 90° থেকে ছোট কোণে রাখা হয়। দেখো মানুষটা নততলের সাহায্যে সহজেই গাড়িতে কোনো একটা ভারী বস্তুকে তুলতে পারছে, এটাই হচ্ছে নততল। তো এবারে বলছে নততলের যান্ত্রিক সুবিধা কত হয় এবং কেন। যান্ত্রিক সুবিধা মানে কি, কাজটা করে আমরা কি সুবিধা কতটা পাচ্ছি। যান্ত্রিক সুবিধা মানে কোনো একটা যন্ত্রে কাজ করে আমরা কতটা সুবিধা পাচ্ছি। যদি সুবিধা বেশি পাই তাহলে সেটাকে বলা হয় একের বেশি, আর যদি সুবিধা আমরা না পাই তাহলে সেটাকে বলা হবে একের কম। যদি যন্ত্রটা কাজ করে মানে অল্প বল প্রয়োগ করে যদি ভালো আমরা কাজ করতে পারি, কোনো যন্ত্র কখন ভালো বলবো, যখন অল্প বল প্রয়োগ করা হবে আর অনেক কাজ করা যাবে, তখন সেই যন্ত্রটা সুবিধা সব থেকে বেশি হয়। আর যেখানে প্রচুর বল প্রয়োগ করতে হচ্ছে কিন্তু কাজ অল্প হচ্ছে, সেখানে যান্ত্রিক সুবিধা থাকে না, সেটাকে বলা হচ্ছে একের কম। ঠিক আছে, তো যন্ত্র যদি কাজ করে সুবিধা হয় তার যান্ত্রিক সুবিধা কত হয়, একের বেশি। আর যন্ত্র যদি কাজ করে সুবিধা না হয়, মানে বেশি বল প্রয়োগ করে অল্প কাজ করা যায়, তখন তার যান্ত্রিক সুবিধা হবে একের কম। তাই জন্য এখানে কোশ্চেন, নততলের যান্ত্রিক সুবিধা কত হয় এবং কেন হয়। দেখো নততল অনেকটা দেখতে সমকোণী ত্রিভুজের মতো, নততল দেখতে সমকোণী ত্রিভুজের মতো, যার তিনটে অবস্থান থাকে সমকোণী ত্রিভুজের। তোমরা একটা বড় বাহুটার নাম হচ্ছে অতিভুজ, মাটির সঙ্গে যেটা থাকে সেটাকে বলা হচ্ছে ভূমি, এটার নাম হচ্ছে অতিভুজ। আর এই মোয়ের মতো যে অংশ বা উচ্চতা তাকে বলা হচ্ছে লম্ব। তাহলে এ বি সি যদি নাম দিই, তাহলে এ সি হচ্ছে যে অতিভুজ। দেখো এই নততলের ক্ষেত্রে এই অতিভুজের দৈর্ঘ্যটা, যে নততলের ক্ষেত্রে অতিভুজের যে দৈর্ঘ্য সেটা লম্ব, একে উচ্চতা বলা হয়। ঠিক আছে, লম্ব বা উচ্চতা, লম্ব বা
উচ্চতা, হাইট, ঠিক আছে। তাহলে এই নততলের অতিভুজটা সবসময় লম্ব বা উচ্চতা থেকে কি হয়, বড় হয়। অতিভুজের বাহুটা সবসময় কি হয়, দৈর্ঘ্যটা সব থেকে বড় হয়। আর বড় হয় বলেই এতে কাজ করে খুব সুবিধা হয়। কাজ করে কোনো ভারী জিনিসকে সহজেই আমরা ওপরে তুলতে পারি অল্প বল প্রয়োগ করে। নাহলে আমরা সবাই ছোটা ভীমের মতো এমন চাগিয়ে দিয়ে চলে যেতাম যদি নততল না থাকতো, ঠিক আছে। তাহলে নততলের যান্ত্রিক সুবিধা কি হয়, সবসময় কাজ করে সুবিধা হয়। যেহেতু এর অতিভুজের দৈর্ঘ্যটা বড় কার থেকে, উচ্চতার থেকে, তাই জন্য এর কাজ করে সুবিধা হয়। আর যান্ত্রিক সুবিধা তাই জন্য কি হয়, একের বেশি। কাজ করে যদি সুবিধা হয় কোনো যন্ত্রের, তাহলে তার যান্ত্রিক সুবিধা হবে একের বেশি। তাই জন্য বলেছে নততলের যান্ত্রিক সুবিধা সবসময় এক অপেক্ষা বেশি হয়। কারণ নততল হলো একটি সমকোণী ত্রিভুজের মতো, যার অতিভুজের দৈর্ঘ্য সর্বদা কি হয়, উচ্চতা অপেক্ষা বেশি হয়। অতিভুজটা সবসময় যে লম্ব বা উচ্চতা অপেক্ষা কি হয়, বেশি হয়। তাই জন্য এর যান্ত্রিক সুবিধা একের বেশি হয়। কিন্তু কাজ করে সুবিধা হয়, তাই জন্য যান্ত্রিক সুবিধা একের বেশি, মানে যন্ত্র কাজ করে খুব সুবিধা। তার পরবর্তী একটা কোশ্চেন আমরা চলে আসছি, নততলের সুবিধা কিভাবে বেশি হয়। নততলের সুবিধা কিভাবে বেশি হয়, দেখো নততলে খাড়া ভাবটা যত কম হবে, নততলে খাড়াই যত কম হবে, নততল ধরো জিনিসটা এরকম, ধরো এরকম উপরে চাগিয়ে দিলাম, এরকম করে দিলাম, তাহলে তো সেটা তো নততল দাঁড়ালো না। নততলে খাড়া ভাবটা যত কম হবে, মানে এরকম যত ধরো তো এরকম, নততলে খাড়াটা যত কম হবে তত বেশি সুবিধা। নততলে খাড়াটা যদি ওপরে বেশি উঠে যায়, তাহলে সেক্ষেত্রে কোনো জিনিসকে তোলা অত সহজসাধ্য হবে না। তাই জন্য বলেছে নততলের খাড়াই যত কম হবে, নততলের সুবিধা তত বেশি হবে। যত খাড়া কম তত সুবিধা বেশি, খাড়া বেশি তো সুবিধা কম। মানে ভূমি আর নততলের মাঝের কোণ যত ছোট হবে, ভূমি আর নততলের এই যে কোণটা, এই কোণটা যত ছোট হবে তত নততলের বেশি সুবিধা। কোণটা যত বড় হবে তত নততলের সুবিধা কম, কাজ করে বেশি পরিশ্রম হবে, ঠিক আছে। যত সূক্ষ্ম কোণের মানটা, মানে এই কোণের মানটা যত বেশি হবে তত নততলের সুবিধা কম হবে, ঠিক আছে। তাই জন্য নততলে কখন সুবিধা বেশি হবে, এক নাম্বার খাড়া ভাবটা কম হতে হবে, আর ভূমি আর নততলের যে মাঝের কোণ সেটাকে সবসময় ছোট হতে হবে, তখনই নততলটা বেশি সুবিধা হবে। এর পরের টপিক একটা খুব ইম্পর্টেন্ট টপিক, যে তিনটে লিভার সম্পর্কে আমরা জানলাম, প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার, আর একটা হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার। এই তিনটে শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা কেমন হয়, মানে কাজ করে কতটা সুবিধা পাওয়া যায়, একের বেশি না একের কম না একের সমান, ঠিক আছে। তো প্রথমেই আসছে আমরা প্রথম শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা কেমন হয়। তো এটা বলার আগে একটা সূক্ষ্ম জিনিস আমি বলে রাখছি, যেটা হচ্ছে যে যদি কোনো একটা লিভারের বল বাহু কোনটা, যেমন আমি প্রথম শ্রেণীর লিভারটাই যখন এখন করাচ্ছি, প্রথম শ্রেণীর লিভার দিয়ে বলছি আলম্ব, একদিকে আছে বল, একদিকে আছে বাঁধা, তাহলে আলম্ব বল বাঁধা মিলিলে সবসময় আলম্ব রাখবো, ঠিক আছে। তো বল থেকে আলম্ব পর্যন্ত দূরত্বকে, বলা হচ্ছে বল বাহু। মানে বল থেকে একটা স্থির বিন্দু কোনটা, আলম্ব, বল থেকে আলম্ব পর্যন্ত যে দূরত্ব সেটাকে বলা হচ্ছে বল বাহু। দেখো এখানে আছে, এটা হচ্ছে আলম্ব, তাহলে এটা হচ্ছে বল। দেখো বল থেকে আলম্ব পর্যন্ত যে দূরত্ব সেটাকে বলা হচ্ছে বল বাহু। বাঁধা থেকে আলম্ব পর্যন্ত যে দূরত্ব, বাঁধা বা ভার বা রোধ তিনটে, বাঁধাকে তিনটে নামে রাখা হয়, বাঁধা বা ভার বা রোধ। তাহলে বাঁধা থেকে আলম্ব পর্যন্ত যে দূরত্ব তাকে বলা হচ্ছে বাঁধা বাহু বা রোধ বাহু, বাঁধা বাহু বা রোধ বাহু, যেটা তুমি কমফোর্টেবল হবে সেটা দিয়ে তুমি বলতে পারো, ঠিক আছে। তো বল থেকে আলম্ব পর্যন্ত দূরত্বকে বলা হচ্ছে বল বাহু, আর বাঁধা থেকে আলম্ব পর্যন্ত দূরত্বকে বলা হচ্ছে বাঁধা বাহু বা রোধ বাহু। এবার কোনো একটা লিভারে যদি বল বাহুটা বড় হয়, কোনো একটা লিভারে যদি বল বাহুটা রোধ বাহু অপেক্ষা বড় হয়, কোনো একটা লিভারে কি বললাম, যদি বল বাহুটা রোধ বাহু অপেক্ষা বড় হয়, প্লিজ নোট, এটা নোট করবে ভালো করে, কোনো একটা লিভারে যদি বল বাহুটা বড় হয় আর রোধ বাহুটা কম হয়, এর মানে হচ্ছে যে যন্ত্রটাতে কম বল প্রয়োগ করে অনেক বেশি কাজ করা যায়। তাহলে বল বাহু বড় মানে যন্ত্রটার যে সুবিধা সেটা খুব ভালো বা খুব বেশি, মানে একের বেশি। তাহলে কোনো একটা লিভারে যদি বল বাহু বড় হয় আর রোধ বাহু বা ভার বাহুটা ছোট হয়, তাহলে তার যান্ত্রিক সুবিধা হবে সবসময় একের
বেশি। ঠিক আছে, মুখস্থ করার কোনো দরকার নেই। বল বাহু বড় মানেই যন্ত্রটাতে কাজ করে খুবই সুবিধা পাওয়া যায়। ঠিক আছে, আর যদি স্যার উল্টোটা হয় তাহলে কি করতে হবে? তো উল্টোটা মানে রোধ বাহু যদি বড় হয় আর বল বাহুটা যদি ছোট হয়, রোধ বাহু যদি বড় আর বল বাহুটা যদি ছোট হয় মানে উল্টোটা, তখন কি হবে? যন্ত্রটাতে কাজ করে সুবিধা পাওয়া যায় না, মানে যান্ত্রিক সুবিধা একের কম। ঠিক আছে, তাহলে আশা করি মাথায় থাকবে তোমাদের। তাহলে প্রথম শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা কেমন হয়? দেখো প্রথম শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা কেমন হয়। প্রথম শ্রেণীর লিভারে মাঝখানে কে থাকে? আলম্ব থাকে। প্রথম শ্রেণীর লিভারে মাঝখানে কে থাকে? আলম্ব থাকে। এবার প্রথম শ্রেণীর লিভারে আলম্বটা যখন মাঝখানে থাকে, তখন যদি আলম্ব মিডিলে থাকে তাহলে যার যান্ত্রিক সুবিধা একের সমান হয়। ঠিক আছে, না কম না বেশি, মানে একের সমান। এবারে ধরো আমি একটা উদাহরণের সাহায্যে তোমাদের দেখাচ্ছি। দেখো এইটা যন্ত্র, এটাই হচ্ছে সেই যন্ত্র যেটা আমাদের জীবনটাকে অতিষ্ঠ করে দিয়েছে। তো এই যন্ত্র, এটা আলো, এটা লিভার, আমার হাতে করে বল প্রয়োগ করছি। ঠিক আছে, তাহলে যন্ত্র, এখানে যন্ত্রটা আছে মানে এটা বাঁধা। ঠিক আছে, এই যন্ত্রটা হচ্ছে কি এখানে বাঁধা বা ভার, হাতে করে বল প্রয়োগ করছি মানে এটা হচ্ছে বল, তাহলে এটা হচ্ছে বাঁধা, এটা হচ্ছে বল। আর মাঝে আমি আঙুলটা রেখে দিলাম মানে হচ্ছে এটা কি, এটা স্থিরবিন্দু মানে আলম্ব। ঠিক আছে, তাহলে যখন দেখবে ভালো করে আমার এখানে ফলো করবে, এই আলম্বটা যখন মিডিলে আছে তখন যান্ত্রিক সুবিধা একের সমান। মাঝামাঝি আছে মানে যন্ত্রটাতে কাজ করে মাঝামাঝি সুবিধা হয়, না বেশি না কম। এবারে ধরো আমি আলম্বটা পরিবর্তন করলাম জায়গাটা, আলম্বটা একটুখানি এগিয়ে নিয়ে এলাম। কার কাছে এগিয়ে নিয়ে এলাম? বাঁধার কাছে। বাঁধার কাছে এগিয়ে নিয়ে এলাম, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে? সেক্ষেত্রে কি হচ্ছে দেখবে ভালো করে, সেক্ষেত্রে বল বাহুটা কি হচ্ছে? বড় হচ্ছে। সেক্ষেত্রে যে বল বাহু, এই দেখো এটা বল আর এইখানে আছে আলম্ব, তাহলে বল বাহুটা কি হচ্ছে? সেক্ষেত্রে বল বাহুটা বড় হচ্ছে। আর যে বাঁধা বাহু, বাঁধা বাহু কোনটাকে বলবো স্যার? এই যে এটা বাঁধা, দেখতে পাচ্ছ এটা কি বাঁধা, এই বাঁধা আর এখানটাতে আলম্ব, দেখো তাহলে কতটুকুনি ছোট্ট পারা। তাহলে বল বাহুটা বড় হচ্ছে আর বাঁধা বাহুটা কি হচ্ছে? ছোট্ট হচ্ছে। তাহলে আমি কি বলেছিলাম, যদি কোনো একটা লিভারে বল বড় হয় আর বাঁধা ছোট হয় তাহলে তার যান্ত্রিক সুবিধা কি হবে? একের বেশি। একের বেশি মানে অল্প বল প্রয়োগ করে অনেক বেশি কাজ করা যায়, বল বাহু বেশি হলে। ঠিক আছে, তাহলে দেখো আমি যদি প্রথমে মাঝে ছিল, আমি যদি এটাকে যদি স্থানটা একটুখানি বলের কাছে, সরি বাঁধার কাছাকাছি নিয়ে আসি, তাহলে কি হবে? যান্ত্রিক সুবিধা একের কি হবে? বেশি হবে, কারণ এক্ষেত্রে বল বাহুটা বড় হয়ে গেছে। কিন্তু আমি যদি আলম্বটাকে যদি বলের কাছাকাছি নিয়ে আসি, আমি যদি আলম্বটাকে বলের কাছাকাছি নিয়ে চলে আসি, তাহলে কি দেখা যাচ্ছে? এক্ষেত্রে বল বাহুটা খুবই ছোট হয়ে যাচ্ছে। এ দেখো হাত মানে বল আর আলম্বটা এখানে আছে, কত ছোট্ট। কিন্তু বাঁধা বাহুটা, বাঁধা মানে মোবাইলটা কোনখানে আছে? এইদিকে আছে, মোবাইলটা এখানে আছে, মোবাইলটা, এটা মোবাইল মানে এখানে কি বাঁধা। ঠিক আছে, মোবাইল থেকে এই দেখো আলম্ব, এই দেখো আমার আলম্ব, এইটা মানে কতটা ডিস্টেন্স দেখো, অনেকটা বড়। তাহলে এক্ষেত্রে বাঁধা বাহুটা বড় কখন বড় হবে? যখন আলম্বটাকে আমি একটুখানি কোথায় নিয়ে আসবো? বলের কাছাকাছি নিয়ে আসবো। তাহলে যখন বাঁধার কাছাকাছি নিয়ে আসছিলাম তখন যান্ত্রিক সুবিধা একের বেশি হচ্ছিল। কি জন্য বেশি হচ্ছিল? কারণ সেক্ষেত্রে বল বাহুটা বড় বলে। কিন্তু যখন আলম্বটাকে আমি বলের কাছাকাছি নিয়ে যাচ্ছি তখন বল বাহুটা কি হচ্ছে? ছোট্ট হচ্ছে। তাহলে সেক্ষেত্রে যান্ত্রিক সুবিধা কি হবে? বল বাহু ছোট মানে যান্ত্রিক সুবিধা একের কম। ঠিক আছে, মানে অনেক বেশি বল প্রয়োগ করে অল্প একটুখানি কাজ করা যায়। ঠিক আছে, তাহলে তাই জন্য প্রথম শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা তিন রকমের হতে পারে। একের সমানও হতে পারে, কখন সমান হবে? যখন আলম্বটা একদম মিডিলে থাকবে। একের বেশিও হতে পারে যান্ত্রিক সুবিধা, কখন হবে? তখন যখন বল বাহুটা বড় হবে, যখন আলম্বটাকে আমি একটুখানি বাঁধার কাছাকাছি নিয়ে আসবো, যখন আলম্বটাকে আমি একটু বাঁধার কাছাকাছি নিয়ে আসবো তখন যান্ত্রিক সুবিধা হয়ে যাবে একের বেশি। আর যখন আলম্বটাকে আমি একটুখানি বলের কাছাকাছি নিয়ে আসবো তখন যান্ত্রিক সুবিধা হয়ে যাবে কি? একের কম। ঠিক আছে, তাহলে প্রশ্নটা কি আছে যে প্রথম শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা কেমন? প্রথম শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা একের বেশিও হতে পারে, একের সমানও হতে পারে, আবার একের কমও হতে পারে। ঠিক আছে, একের বেশি, একের সমান, একের কম। ঠিক আছে, সবকিছু নির্ভর করছে আলম্বের অবস্থানের উপর। আলম্বটা মিডিলে থাকলে একের সমান, একবার যদি রোধের দিকে নিয়ে যায় মানে বাঁধার কাছাকাছি নিয়ে যায় তাহলে সেক্ষেত্রে বল বড়, তাই জন্য সেক্ষেত্রে একের বেশি। যদি আমি বলের কাছাকাছি নিয়ে যাই আলম্বটাকে তাহলে সেক্ষেত্রে বলটা ছোট বাঁধাটা বেশি, মানে একের কম। ঠিক আছে, খুব ভালো করে বারবার বারবার এটা শুনবে, বারবার বারবার এটা শুনবে, মাথায় একদম গেঁথে যেতে বাধ্য। আমি তোমাদের 100% গ্যারান্টি দিলাম। এই জিনিসটা তুমি যদি ভালো করে বুঝে যাও, এটা থেকে আশা করি তোমরা বুঝবে।
তাহলে তোমাদের মুখস্থ করার কোনো দরকার পড়বে না এই যান্ত্রিক সুবিধা সংক্রান্ত কোশ্চেনগুলো, ঠিক আছে। তো পরবর্তী কোশ্চেনে চলে আসি, দ্বিতীয় শ্রেণী লিভারে যান্ত্রিক সুবিধা কেমন হবে। বেশ, দেখো দ্বিতীয় শ্রেণীর লিভারে কি থাকে, তৃতীয় শ্রেণীর লিভারে থাকে আলম্ব একদিকে আর বল একদিকে, আর মাঝখানের ঠিক কাছাকাছি থাকে কি বাঁধা, সরি হ্যাঁ বাঁধা। তাহলে দ্বিতীয় শ্রেণীর লিভারে কোথায় কি থাকে, বল থাকে একদিকে, আলম্ব থাকে একদিকে, আর মাঝখানে থাকে বাঁধা বা ভার। দেখো এখানে নাম দেওয়া হচ্ছে, এ অবস্থানে আছে বল, বি অবস্থানে আছে ভার বা বাঁধা, আর সি অবস্থানে আছে আলম্ব। আচ্ছা ভালো করে তাকাবে, এক্ষেত্রে দেখো বল বাহু কোনটাকে বলা হবে, বল বাহু আমি বললাম যে বল থেকে আলম্ব পর্যন্ত দূরত্বকে বলা হচ্ছে বল বাহু, মানে বল বাহু এখানে হচ্ছে এসি, বল বাহু কি এসি, ঠিক আছে। আচ্ছা ভার বাহু কোনটাকে বলা হবে, ভার বাহু মানে ভার থেকে আলম্ব পর্যন্ত দূরত্বকে বলা হচ্ছে কি বাহু, ভার বাহু, ভার থেকে আলম্ব পর্যন্ত দূরত্বকে বলা হবে ভার বাহু, যেটার নাম কি এইদিকে লিখছি বিসি। আচ্ছা কে বড়, কে বড়, এস সি বড় না বিসি বড়, অবশ্যই এসি বড়, তাহলে এসিটা অবশ্যই বড় এসির দিকে, তাই জন্য হা মুখ গ্রেটার দেন বিসি। দেখো আমি বারবার বললাম তোমাদের যে যদি বল বাহু বড় হয়, দেখো এখানে বল বাহুটা বড় হচ্ছে, এ থেকে সি পর্যন্ত দূরত্বকে কি বলা হচ্ছে বল বাহু, আর যদি ভার বাহুটা ছোট হয়, বি থেকে সি পর্যন্ত দূরত্বকে বলা হচ্ছে ভার বাহু, ঠিক আছে। তো বল বাহু যদি বড় হয় তাহলে কি বলছিলাম, যান্ত্রিক সুবিধা সবসময় একের কি হবে, বেশি হবে, কারণ অল্প বল প্রয়োগ করে অনেক বেশি কাজ করা যাবে, অল্প বল প্রয়োগ করে অনেক বেশি কাজ করা যাবে, কখন, যখন বল বাহুটা বড় আর রোধ বাহুটা ছোট, ঠিক আছে। তাই জন্য দ্বিতীয় শ্রেণী লিভারে যান্ত্রিক সুবিধা কি হয়, একের সবসময় বেশি হয়। তাহলে দেখো এখানে বলে দিয়েছে যে দ্বিতীয় শ্রেণীর লিভারে যেহেতু বল বাহু সবসময় কি হয়, রোধ বাহু অপেক্ষা বড় হয়, মানে এসিটা বড় আর বিসিটা ছোট, এসি বড় মানে বল বাহুটা বড়, তাই দ্বিতীয় শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা সবসময় একের বেশি হয়, অর্থাৎ সবসময় কম বল প্রয়োগ করে বেশি ভার তোলা যায়, বল বাহু বড় মানে কম বল প্রয়োগ করতে হবে আর অনেক বেশি কাজ করা যাবে, ভার তোলা যাবে, ঠিক আছে। এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর লিভার। এরপরে কোন শ্রেণীর লিভারে আসবো, তৃতীয় শ্রেণীর লিভার। দেখো তৃতীয় শ্রেণীর লিভারে কে থাকবে, মিডিলে বল, এক পাশে থাকবে ভার, এক পাশে থাকবে আলম্ব। তাহলে দেখো এখানে ভারটাকে এখানে চিহ্নিত করা হয়েছে বি, বল এ, আলম্ব সি, তোমরা এখানে যে যা কিছু চিহ্নিত করতে পারো, এখানে এ, এখানে বি, এখানে সি দিলেও কোনো অসুবিধা নাই, এখানে এক্স, এখানে ওয়াই, এখানে জেড দিলেও তোমাদের কোনো অসুবিধা নাই, ঠিক আছে। যে এর মতো মুখস্থ করেই তোমাদের নাম দিতে হবে তারপরে মানে নাই, ঠিক আছে, তোমাদের জাস্ট মাথায় ভালো করে ঢুকিয়ে নেবে তাহলেই পারবে, ঠিক আছে। তাহলে এখানে ভার বাহুটা কত, ভার বাহু মানে ভার বাহু হচ্ছে ভার থেকে আলম্ব পর্যন্ত দূরত্বকে বলা হচ্ছে ভার বাহু, যার নাম হচ্ছে বিসি, এক্ষেত্রে ভার বাহু হচ্ছে বিসি, এইদিকে লিখলাম। আর এক্ষেত্রে বল বাহু কত, বল থেকে আলম্ব পর্যন্ত দূরত্বকে বলা হচ্ছে বল বাহু, যার নাম হচ্ছে এসি। দেখো ভালো করে লক্ষ্য করে, ভালো করে লক্ষ্য করে দেখো, এক্ষেত্রে বিসিটা বড় কার থেকে, এসির থেকে, বিসি বড় মানে ভার বাহুটা বড়, ভার বা রোধ বাহুটা বড় আর বল বাহুটা ছোট। তাহলে ভার বাহু বা রোধ বাহু যদি বড় হয় তাহলে কি হবে, ভার বাহু বা রোধ বাহু যদি বড় হয় বলের থেকে, তাহলে তাহলে কি, তাহলে তাহলে যান্ত্রিক সুবিধা হবে সবসময় কি একের কম, কারণ বল বাহু ছোট, ভার বাহু বড়, ঠিক আছে। তাহলে ভার বাহু বড় মানে যান্ত্রিক সুবিধা সবসময় একের কম হবে, বুঝে করবে তাহলে চরম সোজা, মানে জলও এর থেকে হয়তো কঠিন হয়ে যাবে, এত সুন্দরভাবে এখানে বলা হচ্ছে। দেখো তৃতীয় শ্রেণীর লিভারে যেহেতু বল বাহু অপেক্ষা রোধ বাহুটা কি হয়, সর্বদা বড় হয়, বল বাহু অপেক্ষা রোধ বাহু বড়, মানে চিত্রে কে বড়, বিসি বড়, কার থেকে বড়, এসির থেকে। তাই এই শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা সবসময় একের কম হয়, অর্থাৎ অর্থাৎ কি, বেশি বল প্রয়োগ করতে হবে আর তুলনামূলকভাবে কম ভার তোলা যাবে, বেশি বল প্রয়োগ করে কম কাজ করা যাবে। তাহলে তৃতীয় শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা সবসময় একের কম, দ্বিতীয় শ্রেণীর লিভারে কি ছিল, একের বেশি, আর প্রথম শ্রেণীর কি ছিল, প্রথম শ্রেণীর ছিল একের সমানও হতে পারে, একের বেশিও হতে পারে, একের কমও হতে পারে। কেন হচ্ছিল প্রথম শ্রেণীর লিভারে তিনটে, কারণ প্রথম শ্রেণীর লিভারে আলম্বটা মিডিলে ছিল বলে বারবার স্থানটা পরিবর্তন করে আমরা সেটাকে যাচাই করতে পারছি না, কিন্তু এগুলোর মধ্যে আলম্ব কোথাও মিডিলে নাই, মানে কোনটার ক্ষেত্রে, দ্বিতীয় আর তৃতীয় ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে এটা খুব মনে রাখবে, শর্ট কোশ্চেনও আবার প্লাস বড় কোশ্চেন। এবার আমরা চলে যাচ্ছি স্ক্রু, স্ক্রু আর একটা হচ্ছে স্পেরে, ঠিক আছে। তো যেটা খুব মোস্ট ইম্পর্টেন্ট, স্ক্রু তোমরা নিশ্চয়ই দেখেছো সবাই, স্ক্রু ড্রাইভারের সাহায্যে যেটা আমরা কাজ করাই, ঠিক আছে। স্ক্রু আর ব্রেকের মধ্যে কোনটা ব্যবহার বেশি সুবিধাজনক এবং কেন, স্ক্রু আর ব্রেকের মধ্যে তোমরা সবাই জানো অবশ্যই স্ক্রু ব্যবহার বেশি সুবিধাজনক, কারণ স্ক্রু খুবই সহজেই সেটাকে
ইউজ করা যায় স্ক্রুড্রাইভারের সাহায্যে, কিন্তু পেরেক অনেক সময় ব্যবহার করলে অনেক সময় কাঠের মধ্যে যদি আমরা পেরেক হাতল দিয়ে মারি তাহলে কাঠটা অনেক সময় ভেঙে যেতে পারে বা ফেটে যেতে পারে, কিন্তু যদি স্ক্রু ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে ফাটার কোনো সম্ভাবনা থাকে না। তো পেরেক অপেক্ষা স্ক্রু ব্যবহার করা বেশি সুবিধাজনক। কেন কেন সুবিধাজনক দেখো। তো 1 নাম্বার আমি বললাম যে কাঠের মধ্যে যদি পেরেক আমি যদি হাতুড়ি প্রয়োগ করি তাহলে কাঠ ফেটে যেতে পারে, কিন্তু স্ক্রু ব্যবহার করলে সেক্ষেত্রে ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তাই জন্য কাঠে পেরেক ফোটালে ফেটে যেতে পারে, কিন্তু স্ক্রু আটকালে তা ফেটে যেতে বা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে না। 2 নাম্বার, পেরেক দিয়ে কোনো কিছু জোড়া লাগালে তা সহজে আলগা হতে পারে। পেরেক দিয়ে যদি আমরা কোনো কিছু জোড়া লাগাই তাই জন্য সেটা আলগা হতে পারে। তাই জন্য দেখবে সুইচ বোর্ডে কোনোদিন পেরেক থাকে না। সুইচ বোর্ড যখন ইলেকট্রিক মিস্ত্রিটা করে তখন সেখানে কোনো পেরেক থাকে না, কি থাকে, স্ক্রু থাকে। কি থাকবে, স্ক্রু থাকবে, কারণ স্ক্রু ড্রাইভারের সাহায্যে সেটা আমরা ভালো করে বসাতে পারবো, ঠিক আছে, টাইট করে। তাই জন্য বলছে পেরেক দিয়ে কোনো কিছু জোড়া লাগালে তা সহজেই আলগা হয়ে যায়, কিন্তু স্ক্রুয়ের যেহেতু প্যাঁচ আছে তাই জন্য সহজেই সেটা দেওয়ালের সঙ্গে বা যন্ত্রের সঙ্গে ভালোভাবে লেগে যায়, সহজে আলগা হয় না। 3 নাম্বার, খুব ক্ষুদ্র যন্ত্রাংশ স্ক্রুড্রাইভার দিয়ে আটকানো যায়। খুব ছোট্ট যন্ত্রাংশতেও স্ক্রুড্রাইভার প্রয়োগ করা যায়, কিন্তু সেক্ষেত্রে পেরেক ব্যবহার করা যেতে পারে না কোন যন্ত্রে, ক্ষুদ্র যন্ত্রাংশ, ঠিক আছে। তাহলে সব দিক বিচার করে এটাই সিদ্ধান্ত পাওয়া গেল যে স্ক্রু হচ্ছে উইনার, মানে স্ক্রু ব্যবহার করা সব থেকে বেশি সুবিধাজনক কার থেকে, পেরেকের থেকে। এর পরবর্তী যে টপিক সেটা হচ্ছে পুলি বা কপিকল। আমরা একটু গ্রাম বাংলার দিকে চলে আসছি। পুলি বা কপিকল এখন প্রায় দেখাই যায় না। কুয়োতে আমরা এই পুলি বা কপিকল ব্যবহার করি, যার সাহায্যে আমরা কি করি, জল তুলি, নিচ থেকে ওপরের দিকে জল তুলি বালতি প্রয়োগ করি, ঠিক আছে। তো কুয়ো যেটা এখন খুবই একদম দুর্লভ, দেখতেই পাওয়া যায় না, খুবই কম জায়গায় দেখতে পাওয়া যায়। তো এইটা হচ্ছে পুলি বা কপিকল, ঠিক আছে। তো পুলি বা কপিকলে আমরা যখন কুয়োতে জল তুলি তখন একদিকে আমরা হাতে করে বল প্রয়োগ করি, আর নিচে থাকে কি একটা বালতি, মানে ভার বা বাঁধা, আর মাঝখানে কি হচ্ছে, কেন্দ্র করে ঘুরছে ওই দড়িটা, একে কেন্দ্র করে ঘুরছে, মাঝখানটাকে যাকে স্থিরবিন্দু সেটা হচ্ছে আলম্ব। তাহলে একদিকে মাঝে আলম্ব, মাঝে হচ্ছে আলম্ব, একদিকে আমরা হাতে করে বল প্রয়োগ করছি মানে দড়িটাকে টানছি, আর নিচে আছে ওই পাশে আছে বালতি মানে ভার বা বাঁধা। তাহলে মাঝে যদি আলম্ব থাকে তাহলে কোন শ্রেণীর লিভার, বলে ফেলো, অবশ্যই প্রথম শ্রেণীর লিভার, ঠিক আছে। তাহলে পুলি বা কপিকল বা কুয়ো থেকে জল তোলার যে পুলি বা কপিকলটা আমরা ব্যবহার করি সেটা কোন শ্রেণীর লিভারের উদাহরণ, প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ। তার আলম্ব কোথায় আছে, মিডিলে। তো এখন যেটা করছেন সেটা হচ্ছে পুলি বা কপিকল কি। তাহলে এই যে কাঠের যে পাটাতনটা দেখতে পাচ্ছ যাকে কেন্দ্র করে দড়িটা ঘুরছে, তাহলে পুলি বা কপিকল এই জিনিসটা, ঠিক আছে। তাহলে পুলি বা কপিকল হচ্ছে একটা শক্ত কাঠের একটা চাকা, ঠিক আছে, যে চাকার মাঝখানের অংশটা খাল কাটা থাকে। তোমাদের যদি কারোর পার্সোনাল যদি কুয়ো থাকে বা বাড়ির আশেপাশে থাকে তাহলে দেখতে পাবে যে এইখানে যে পুলি বা কপিকলটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে গোলাকার একটা কাঠের চাকা, যার মাঝখানের অংশটা গর্ত করা থাকে, আর এই গর্তের মধ্যে থাকে দড়ি, আর দুপাশটা থাকে উঁচু, আর দুপাশটা থাকে কিরকম, এই দেখো দেখতে পাচ্ছ এরকম, এটা হচ্ছে পুলি বা কপিকল। তো এই দুপাশটা থাকে উঁচু, মাঝখানটা গর্ত কি জন্য থাকে, যাতে দড়িটা ভরা হয়, আর দুপাশটা থাকে উঁচু, ঠিক আছে। এটাই হচ্ছে পুলি বা কপিকল, এর সাহায্যে জল নিচ থেকে উপরে তোলা হয়। আর এটা একটা দণ্ডের সাহায্যে যুক্ত থাকে, যে দণ্ডটার নাম হচ্ছে অ্যাক্সেল, যে দণ্ডটার নাম হচ্ছে অ্যাক্সেল। এই যে গোলাকার যে পাটাতনটা কাটে এটাকে একটা দণ্ডকে কেন্দ্র করে ঘুরছে, যে এই যে দণ্ডটা দেখতে পাচ্ছ এটাকে বলা হচ্ছে অ্যাক্সেল। তাহলে পুলি বা কপিকল কাকে বলে। কপিকল বা পুলি একটি শক্তপোক্ত চাকা, একটা শক্তপোক্ত কাঠের চাকা, যার মাঝখানে গর্ত কাটা থাকে এবং দুপাশ থাকে কি উঁচু। মাঝখানটা গর্ত এই জন্যই কাটা থাকে কারণ দড়িটা ওর মধ্যে ভরা হয়, আর দুপাশে থাকে উঁচু। এই গর্তের মধ্যে চাকাকে ঘিরে দড়ি থাকে, যার এক প্রান্তে থাকে ভার মানে বালতি, আর অপর প্রান্তে নিচের দিকে টান দেওয়া হয়, মানে টান কি দিয়ে প্রয়োগ করি, আমরা হাতে করে মানে বল প্রয়োগ করি, একদিকে টান মানে বল প্রয়োগ করছি, আর অন্যদিকে থাকে বাঁধা। এই চাকার কেন্দ্রে থাকে একটা লম্বা দণ্ড যেটাকে বলা হচ্ছে অ্যাক্সেল, যার সাহায্যে চাকাটি কি করতে থাকে, অবাধে ঘুরতে থাকে। অ্যাক্সেল, এই দেখো এই অংশটা হচ্ছে যে অ্যাক্সেল, এই যে দণ্ডটাকে কেন্দ্র করে চাকাটা ঘুরছে সেটা হচ্ছে অ্যাক্সেল, এই অংশটা, এটা হচ্ছে যে অ্যাক্সেল, অয়ফলাকার অ্যাক্সেল, এইটা হচ্ছে যে অ্যাক্সেল, ঠিক আছে। পুলি বা কপিকলের ব্যবহার কি, কুয়ো থেকে জল তুলতে কপিকল ব্যবহার করা হয়,
মাটি থেকে ভারী মাল তুলতেও কপিকল ব্যবহার করা হয়, নিচে থেকে ওপরে তুলতে কপিকল ব্যবহার করা হয় দড়ি সাহায্যে। 3 নাম্বার, কলকারখানায় ভারী মালকে স্থানান্তরিত করতে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতেও কপিকল ব্যবহার করা হয় ক্রেনের সাহায্যে। 4 নাম্বার, ক্রেনের সাহায্যে ভারী বস্তু তুলতে কপিকল ব্যবহার করা হয়। এই 4টে হচ্ছে কপিকলের ব্যবহার। মনে পড়ে রুবিরায় কবিতায় তোমাকে, একদিন কত করে ডেকেছি, আজ তুমি তাই ডেকে বলো আমাকে, তোমাকে কোথায় যেন দেখেছি। মনে পড়ে রুবিরায় तुझे बिन जाने, तुझे बिन जाने बिन पहचाने मैंने हृदय से लगाया, पर मेरे प्यार के बदले में तूने मुझको ये दिन दिखलाया, जैसे बिरहा के रुत मैंने काटी, तरफ के आहें भर भर के, चले मन तेरा भी किसी के मिलन को, अनामिका तू भीतर से मेरी भीगी भीगी सी মনে পড়ে রুবিরা। একটু एंटरटेनमेंट, मेरा भी एंटरटेनमेंट मांगता है भाई। মানে একটু এটা হচ্ছে এন্টারটেনমেন্ট হয়ে গেল, একটুখানি বেশ মজাদার, একটুখানি মনোরঞ্জন, একটু গানও হয়ে গেল। তো চলো আসছি আমাদের পরবর্তী যে টপিক, সেটা হচ্ছে যে চক্র এবং অক্ষ দণ্ড। কেমন লাগলো গানটা একটু জানিও দেখি কমেন্টে। বেশ, আমরা সাধারণত ছোটবেলায় রেডিওর যে সমস্ত সুইচ বা যে যাকে বলা হয় নব, রেডিওর যে নব যেটার সাহায্যে আমরা সাউন্ডটাকে বাড়া কমানো করতে পারি, ঠিক আছে, সেগুলো সাধারণত ভেঙেছি ছোটবেলাতে, মারও খেয়েছি এর জন্য, ভাঙেছি যে জিনিসটাকে আমরা বার করেছি সেই জিনিসটা। তো দেখতে অনেকটা কিরকম, সেটা অংশটা হবে এরকম গোলাকার, আর এই গোলাকার এইখানটা মাঝের অংশটা থাকে একটা দণ্ড, একটা গোলাকার একটা হচ্ছে দণ্ড, এটা হচ্ছে রেডিওর নব যার সাহায্যে আমরা ঘোরাচ্ছি যেটা, ঠিক আছে। তো এই রেডিওর নব, স্ক্রুড্রাইভারে একটা হচ্ছে দণ্ডের মতো, চক্র মানে গোলাকার, আর অক্ষদণ্ড মানে হচ্ছে লাঠির মতো, ঠিক আছে। একটা হচ্ছে দণ্ড আর একটাকে কেন্দ্র করে ঘুরছে, এটা হচ্ছে চক্র। ট্যাপ কলের মুখ একটা হচ্ছে যে দেখো যেটা ঘোরাচ্ছি আমরা, সেটা হচ্ছে চক্র, আর এর যে নিচে যে লাঠির মতো অংশটা আছে সেটা হচ্ছে অক্ষদণ্ড, ঠিক আছে। তাহলে এই যে রেডিওর নব, স্ক্রুড্রাইভার, ট্যাপ কলের মুখ, এগুলোতে থাকে কি চক্র এবং অক্ষদণ্ড। যার গোলাকার অংশটাকে বলা হচ্ছে চক্র, আর দণ্ডের মতো বা লাঠির মতো অংশটাকে বলা হচ্ছে অক্ষদণ্ড, ঠিক আছে। তাহলে তাই পরবর্তী কোশ্চেন হচ্ছে চক্র বা অক্ষদণ্ড কি। দেখো সাধারণত রেডিওর নব মানে রেডিওর যে সুইচ, স্ক্রুড্রাইভার, ট্যাপের মাথার অংশ ইত্যাদিতে কি দেখতে পাওয়া যায়, চক্র এবং অক্ষদণ্ড দেখা যায়। এর বৃত্তের মতো গোলাকার অংশটিকে বলা হচ্ছে চক্র, ঠিক আছে। আর দণ্ডের মতো অংশটিকে বলা হচ্ছে, লাঠির মতো অংশটাকে বলা হচ্ছে অক্ষদণ্ড, ঠিক আছে। তাহলে গোলাকারটাকে বলা হচ্ছে চক্র, আর লাঠির মতো অংশটাকে বলা হচ্ছে অক্ষদণ্ড। কোথায় কোথায় ব্যবহার করা হয় দেখো, চক্র অক্ষদণ্ড 1 নম্বর মোটর গাড়ির স্টিয়ারিং এ কি করে, মোটর গাড়ির দিক পরিবর্তনে সাহায্য করে স্টিয়ারিং, আর এই স্টিয়ারিং এ ব্যবহার করা হয় চক্র এবং অক্ষদণ্ড। চরকি কলের সাহায্যে কুয়ো থেকে জল ধরা, চরকি কল মানে হচ্ছে যে ওই যে কপি কল, চরকি কল মানে হচ্ছে ওই কপি কল, ঠিক আছে। কপি কলের সাহায্যে কুয়ো থেকে জল তুলতেও এটি ব্যবহার করা হয়। দেখো এই চরকি কলের এই যে তোমাদেরকে এটা দেখালাম, দেখো এটা একটা গোলাকার, যেটা কাঠের পাটাতনটা গোলাকার ঘুরছে, আর এর যে অক্ষদণ্ড দেখতে পাচ্ছ লাঠির মতো, যেটা যাকে কেন্দ্র করে, যেটা হচ্ছে যে অ্যাক্সেল, এই অ্যাক্সেলটা হচ্ছে যে অক্ষদণ্ড, আর যেটা গোল করে ঘুরছে সেটা হচ্ছে যে চক্র। তাহলে এটা কি বলা হচ্ছে চরকি কল, বা চরকি কলকে একটাকে বলা হয় কপি কল এর একটা ভাষায়। তাই জন্য এই চরকি কলও আমাদের কি ব্যবহার করা হয়, চক্র বা অক্ষদণ্ড ব্যবহার করা হয়। স্টিমার বা জাহাজের নোঙর তোলার ক্যাপস্টেন যন্ত্রে ব্যবহার করা হয়। নোঙর হচ্ছে যার সাহায্যে স্টিমার বা জাহাজটা ওই স্থলের মধ্যে আবদ্ধ থাকে, ডাঙার মধ্যে আবদ্ধ থাকে, যার ফলে জাহাজ বা স্টিমারটা জলের মধ্যে এগোতে পারে না, ঠিক আছে। তো
নোঙর, আর নোঙরটা যার মধ্যে পেঁচিয়ে বাঁধানো থাকে সেটাকে বলা হচ্ছে ক্যাপস্টেন যন্ত্র। তাহলে এই ক্যাপস্টেন যন্ত্রটা হচ্ছে চক্র বা অক্ষদণ্ডের মতো, ঠিক এরকম দেখতে ক্যাপস্টেন যন্ত্রটা। এটা হচ্ছে যে ক্যাপস্টেন যন্ত্র, ঠিক আছে। এর এইখানটা হচ্ছে গোলাকার যেটা ঘুরবে, আর এই দেখো দণ্ডের মতো অংশটা এটাকে বলা হচ্ছে অক্ষদণ্ড, ঠিক আছে। তাহলে এর মধ্যে নোঙরটাকে, শিকলের যে নোঙর, যে লোহার শিকলের দিয়ে যে নোঙরটা, সেটা এর মধ্যে গোলাকার করে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে বাঁধানো থাকবে, ঠিক আছে, যখন জাহাজ বা স্টিমারটা স্থলে পৌঁছাবে, ঠিক আছে। তো এটা হচ্ছে যে ক্যাপস্টেন যন্ত্র। এই ক্যাপস্টেন যন্ত্রে ব্যবহার করা হয় কি, চক্র এবং অক্ষদণ্ড। ট্যাপ কলে ব্যবহার করা হয়, আর ব্যবহার করা হয় স্ক্রু ড্রাইভারে, ঠিক আছে। তো এই সমস্ত জায়গায় চক্র অক্ষদণ্ড ব্যবহার করা হয়। আর চক্র অক্ষদণ্ড কি, এটা হচ্ছে তার অ্যান্সার। গোলাকার অংশটাকে বলা হচ্ছে চক্র, আর লাঠির মতো অংশটাকে বলা হচ্ছে অক্ষদণ্ড। এর পরবর্তী কোশ্চেন হচ্ছে ঘূর্ণন অক্ষ বলতে কি বোঝো? ঘূর্ণন অক্ষ বলতে কি বোঝো? সাধারণত যে সিলিং ফ্যানগুলো থাকে সেগুলো কি হয়, একটা মাঝখানের একটা অংশকে কেন্দ্র করে পাখাগুলো কি করতে থাকে, ঘুরতে থাকে। মাঝখানের একটা অংশকে কেন্দ্র করে পাখাটা কি করতে থাকে, চারপাশে ঘুরতে থাকে। এই জিনিসটাই হচ্ছে ঘূর্ণন অক্ষ, ঠিক আছে। যাকে কেন্দ্র করে ঘুরছে পাখাগুলো সেটাকেই বলা হচ্ছে ঘূর্ণন অক্ষ। ঠিক সেরকমই এ দেখো, এটা হচ্ছে রেডিওর যে নব, তোমাদের বললাম একটা গোলাকার অংশ আর একটা লাঠির মতো অংশ। গোলাকারটাকে বলা হচ্ছে চক্র বা চাকা, আর এই দণ্ডের মতো অংশটাকে বলা হচ্ছে অক্ষদণ্ড বা অ্যাক্সেল, অক্ষদণ্ড বা অ্যাক্সেল, ঠিক আছে। ঠিক যেরকম অ্যাক্সেলটা কোথায় ছিল, পুলি বা কপি কলে, বা যেটাকে বলছিলাম চর্কি কল, ঠিক আছে। তাহলে এখানে দেখো, এই যে চক্র আর অক্ষদণ্ডটা একটা নির্দিষ্ট অক্ষকে কেন্দ্র করে, একটা নির্দিষ্ট অক্ষ বা বিন্দুকে কেন্দ্র করে কি করছে, অবাধে ঘুরছে। যেমন সিলিং ফ্যানটা ঘুরছে, মাথার উপরে যে ফ্যানটা সেটা যেমন ঘুরছে একটা অক্ষকে কেন্দ্র করে, চারপাশে পাখাগুলো ঘুরছে, ঠিক সেরকমই এখানে চক্র বা অক্ষদণ্ডটা পরস্পর ঘুরছে, একটা অক্ষকে কেন্দ্র করে পরস্পর ঘুরছে। আর এই অক্ষটাকেই বলা হচ্ছে যে ঘূর্ণন অক্ষ। এই দেখো ডট ডট করে দেখানো হয়েছে ঘূর্ণন অক্ষ। তাই জন্য বলেছে চক্র ও অক্ষদণ্ড উভয়ই, কোনো কিন্তু একটা নয়, দুটোই কিন্তু, চক্র ও অক্ষদণ্ড উভয়ই একসঙ্গে তাদের একই কেন্দ্র দিয়ে যাওয়া স্থির একটা অক্ষ বা বিন্দুকে কেন্দ্র করে কি হচ্ছে, অবাধে চারিদিকে কি হচ্ছে, ঘুরছে, ঠিক যেরকম ফ্যানের পাখা। এই অক্ষটাকে বলা হচ্ছে ঘূর্ণন অক্ষ। চক্র এবং অক্ষদণ্ড দুটোই একটা স্থির বিন্দুকে কেন্দ্র করে চারিদিকে ঘুরছে, ঠিক আছে। রেডিওর নব যখন আমরা ঘোরাচ্ছি, একবার বাড়াচ্ছি সাউন্ড, একবার কমাচ্ছি, তাহলে একজনাকে কেন্দ্র করে কি হচ্ছে, ঘুরছে। এই যে ঘোরার যে মাঝখানের বিন্দু, সেটা কি বলা হচ্ছে, ঘূর্ণন অক্ষ। চক্রটিতে অপেক্ষাকৃত কম বল প্রয়োগ করে বেশি বাধা অতিক্রম করা যায়, কম বল প্রয়োগ করে বেশি বাধা অতিক্রম করা যায়। তাই জন্য চক্র বা অক্ষদণ্ডের যান্ত্রিক সুবিধা কেমন হবে, কম বল বেশি কাজ, কম বল বেশি কাজ, কম বল বেশি কাজ, মানে যান্ত্রিক সুবিধা একের বেশি, কম বল বেশি কাজ। এবারে যে কোশ্চেনটা আছে যে যন্ত্রের মধ্যে সাধারণত কি কি বাধা অতিক্রম করে, যন্ত্র একটা সাধারণত যন্ত্র কি কি বাধা অতিক্রম করতে পারে, সাধারণত 3 ধরনের বাধা অতিক্রম করতে পারে, এটা তোমাদের মনে রাখতে হবে কি কি সেটা। এক নম্বর হচ্ছে অভিকর্ষ বলের বাধা, কোন একটা যন্ত্র অভিকর্ষ হচ্ছে বলের বাধা, অভিকর্ষ বল কোন দিকে ক্রিয়া করে, নিচের দিকে, পৃথিবীর কেন্দ্রের দিকে, ঠিক আছে। অভিকর্ষ বলের বাধা অতিক্রম করে। ঘর্ষণ বলের বাধা, ঘর্ষণ বলের বাধা, কোনো একটা বস্তুকে যখন টানা হয়, কোনো একটা বস্তুকে যখন কোনো একটা তলের ওপর টানা হয়, কোনো একটা বস্তুকে যখন কোনো একটা বস্তুর ওপর লাগিয়ে, কোনো একটা বস্তুকে যখন, যেমন এখানে যেমন এই যন্ত্রটা, এই যন্ত্রটা আজকে অনেক কাজে লাগলো, কিন্তু এই যন্ত্রটাকে আমি এই টেবিলের ওপর ধরে কি হচ্ছে, টানছি, ঠিক আছে। যেহেতু এই যন্ত্রটার ওজনটা খুবই অল্প, কার থেকে, আমার থেকে, তাই জন্য টানতে খুব একটা অসুবিধা হচ্ছে না। কিন্তু এখানে যদি একটা 10 কেজি বাটখারা বা 20 কেজি ব্যাটখারা রেখে দিই, সেক্ষেত্রে আমার টানতে সত্যিই খুব পরিশ্রম লাগবে, ঠিক আছে। তাহলে ধরো এটা কি, ধরো ভেবে নাও 10 কেজি আর 20 কেজি একটা বাটখারা, যখন টানবো কোনো একটা তলের মধ্যে লাগিয়ে আমি টানবো, এখানে টেবিলটার উপর লাগিয়ে আমি টানছি, দেখো এই যে মোবাইলের নিচের যে অংশটা আর টেবিলের ওপরে যে অংশটা পরস্পর লেগে আছে একের সঙ্গে, ঠিক আছে। তো এই যখন টানছি তখন পরস্পর ঘর্ষণ হচ্ছে, পরস্পর কি হচ্ছে, ঘর্ষণ হচ্ছে। মানে মনে হচ্ছে যখন যেটা ভারী বস্তু যখন থাকবে মোবাইলের পরিবর্তে, তখন মনে হবে পিছন দিক থেকে কেউ টেনে ধরে আছে, আবার কি কঠিন, কি শক্ত, প্রচন্ড পরিশ্রম হচ্ছে, ঠিক আছে। মনে হবে পিছন দিক থেকে কেউ জাপটে ধরে আছে এই দিক থেকে, ঠিক আছে। আমি এই দিক থেকে টানছি, এই দিক থেকে মনে হবে কেউ জাপটে ধরে আছে, ঠিক আছে। তাহলে মানে পিছন দিক থেকে মনে হচ্ছে কেউ বাধা দিচ্ছে,
কেউ ধরে আছে মানে কেউ বাঁধা দিয়ে ধরে আছে, তাহলে এই বাঁধা বলটাকেই বলা হচ্ছে ঘর্ষণ। ঠিক আছে, তাহলে ঘর্ষণ বল, তাহলে কোনো একটা বস্তুকে যখন অন্য একটা বস্তুর সঙ্গে লাগিয়ে যখন টানা হবে, আর বস্তুটাকে কি হতে হবে, ভারী হতে হবে কিন্তু। ঠিক আছে, তাহলে টানা হবে তখন মনে হবে বিপরীত দিক থেকে কেউ যেন বাধা দিয়ে রেখেছে, আর এই বাধা বলটা কি বলা হচ্ছে, ঘর্ষণ বল। তাহলে যন্ত্র কি করতে পারে, এই ঘর্ষণ বলের বাধাটা অতিক্রম করতে পারে। তাহলে 1 নাম্বার অভিকর্ষ বলের বাধা, 2 নাম্বার ঘর্ষণ বলের বাধা। আর আরেকটা কি, পদার্থের জাড্যের বাধা। পদার্থের কিসের বাধা, পদার্থের জাড্যের বাধা। পদার্থের কিসের বাধা, পদার্থের জাড্যের বাধা। জাড্য মানে কি, জাড্য মানে, যন্ত্রটা রেখে দিই, জাড্য মানে কি, জাড্য হচ্ছে যে কোনো একটা বস্তুর অবস্থা, কোনো একটা বস্তুর স্থির বস্তুর স্থির থাকার অবস্থা, আর গতিশীল বস্তুর গতিশীল থাকার অবস্থা। যেমন আমি যদি সাইকেলে প্যাডেল যদি না করি তাহলে সাইকেলটা স্থিরই থাকবে, আবার যদি চলন্ত সাইকেলে আমি যদি ব্রেক না টিপি তাহলে সাইকেলটা কি করতে থাকবে, চলতেই থাকবে। তাহলে স্থির বস্তু স্থির থাকা এবং গতিশীল বস্তু গতিশীল থাকার এই যে ধর্ম, এটা কি বলা হচ্ছে, জাড্য। তাহলে একটা স্থির বস্তু সবসময় কি থাকতে চায়, স্থিরই থাকতে চায় যদি বল না প্রয়োগ করা হয়। আবার একটা গতিশীল বস্তু কি থাকতে চায়, যদি বল না প্রয়োগ করা হয় সবসময় চলতেই থাকে। ঠিক আছে, তাহলে এই ধর্মকে বলা হচ্ছে জাড্য। জাড্য 2 প্রকার, একটা হচ্ছে স্থিতি, স্থির বস্তু স্থির থাকার ধর্মকে বলা হচ্ছে স্থিতিজাড্য, আর আরেকটা হচ্ছে গতিজাড্য, গতিশীল বস্তুর গতিশীল থাকার যে ধর্ম সেটাকে বলা হচ্ছে গতিজাড্য। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাডভান্স, মানে ক্লাস 7 তোমাদের কাছে একটু পড়িয়ে দিলাম, তো ভালো ক্ষতি তো নাই, একটুখানি জেনে রাখলে। তাহলে জাড্য মানে কি, কোনো বস্তু অবস্থা, স্থির বস্তু স্থির থাকা অবস্থা, আর গতিশীল বস্তুর গতিশীল থাকার অবস্থা যখন বল প্রয়োগ করা হবে না। তাহলে এই জাড্যের বাধাটাও কি অতিক্রম করতে পারে, যন্ত্র অতিক্রম করতে পারে। তাহলে একটা যন্ত্র কি কি বাধা অতিক্রম করতে পারে, 3টে, অভিকর্ষ বলের বাধা, ঘর্ষণ বলের বাধা, আর একটা হচ্ছে পদার্থের জাড্যের বাধা। ভালো করে মনে রাখবে। এর পরবর্তী যে কোশ্চেনটা আছে এবং আজকের অন্তিম কোশ্চেন চ্যাপ্টারে, সেটা হচ্ছে যে যন্ত্রকে শুধুমাত্র ব্যবহার করলেই হবে না, যন্ত্রকে শুধুমাত্র ব্যবহার করলেই হবে না, যন্ত্রটাকে সবসময় ব্যবহার করলেই হবে না, এর পরিষ্কার পরিচ্ছন্নও করতে হবে, একে কেয়ারও নিতে হবে। ঠিক আছে, ঠিক আছে, অতিরিক্ত ব্যবহার করছি, হিট হয়ে যাচ্ছে, বাবারে কি গরম, আমরা করিয়ে যাচ্ছি, ব্যাটারি চার্জ নাই, আমরা চার্জের মধ্যে ঢুকিয়ে দিয়ে ব্যবহার করছি, মানে যন্ত্রটাকে আমরা কি করছি, ঠিকঠাক কাজে লাগাতে পারছি না, এদের প্রতি অবহেলা করছি। এর যে খাবার সেগুলো ঠিকঠাক আগে দিতে হবে। ঠিক আছে, শুধুমাত্র ব্যবহার করলেই হবে না, এর পরিচর্যাও করতে হবে, নাহলে এই যন্ত্র বেশি দিন টিকবে না। তাহলে আমরা যখন কোনো সাইকেল বা কোনো যন্ত্র ব্যবহার করি তখন তাদের কি করতে হবে, অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। যদি আমরা ঠিকঠাক ব্যবহারই করি কিন্তু তাদের উপর নজর না দিই তাহলে সেই যন্ত্র বেশি দিন টিকবে না। তাই জন্য সেই নিয়েই কোশ্চেন যে যন্ত্রের পরিচর্যা করার 3টি উপায় লেখো। 1 নাম্বার হচ্ছে যন্ত্র যখনই আমরা চালাবো, কোনো সাইকেল যখন চালাবো তখন ঘর্ষণ হবে, আর ঘর্ষণের ফলেই বস্তু কি হয়, ক্ষয় হয়, বস্তুটা ক্ষয় হতে থাকে, মানে আস্তে আস্তে পাতলা হতে থাকে। এবার এই ক্ষয়টা যদি রোধ করতে চাই তাহলে সেখানে কি দিতে হবে, বিভিন্ন পিচ্ছল তেল বা গ্রিস লাগাতে হবে। ক্ষয় যদি রোধ করতে চাই, ক্ষয়টা যদি না কম করতে চাই তাহলে সেখানে গ্রিজ বা পিচ্ছল তেল দিতে হবে। আর 2 নাম্বার, লোহার কোনো জিনিসকে যখন আমরা জলের মধ্যে ফেলে রাখবো তখন সেটা জল বা পরিবেশের অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করবে, জল এবং পরিবেশের অক্সিজেন তার সঙ্গে যুক্ত হবে, কার সঙ্গে, ওই লোহার জিনিসটার উপর যুক্ত হবে, দিয়ে জিনিসটাকে কি করে দেবে, মরচে ফেলে দেবে। কি ফেলে দেবে, মরচে ফেলে দেবে। আর এই মরচে ফেলা রোধ করতে কি করতে হবে, এখানে বিভিন্ন তেল রং দিতে হবে, ওই বস্তুটার ওপর, লোহার তৈরি বস্তুটার ওপর তেল রং বা যেটাকে বলা যায় সিনথেটিক এনামেল দিতে হবে। আর এগুলো দিলে কি হবে, মরচে সহজে পড়বে না। আর সব থেকে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যে শুধুমাত্র যন্ত্রকে কাজ করলেই হবে না, তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার। ঠিক আছে, তাহলে 3টে উপায় কি কি। 1 নাম্বার বলেছে যন্ত্রের যে অংশ চলমান বা ঘূর্ণায়মান, মানে যন্ত্রের যে অংশটা চলছে বা ঘুরছে সে অংশ কি হবে, বারবার ঘোরার ফলে তার ঘর্ষণ হবে, আর ঘর্ষণ যত বেশি হবে তত তার ক্ষয় হবে, তত পাতলা হবে। এই ঘর্ষণ কমাতে কি করতে হবে, পিচ্ছল তেল বা গ্রিস লাগানো উচিত। আমরা তাই জন্য সাইকেলের যে মিডিল যে অংশটা সেইখানে বারবার কি করি, তেল দিই। ঠিক আছে, যাতে ঘর্ষণটা কম হয়। 2 নাম্বার, লোহার তৈরি যন্ত্র বা যন্ত্রাংশ জলীয় বাষ্পের হাত থেকে রক্ষা করা দরকার, বাতাসে যে জলীয় বাষ্প প্লাস অক্সিজেন এদের হাত থেকে রক্ষা করা দরকার, নাহলে জং পড়ে যাবে। তাই জন্য বলেছে দেখো, তা না হলে মরচে বা জং ধরে তা ক্ষতিগ্রস্ত হবে। তেল রং বা সিনথেটিক এনামেল করেও মরচের হাত থেকে কি করা যায়, লোহার যন্ত্রকে রক্ষা করা যেতে পারে। তাহলে 1 নাম্বার ক্ষয় রোধ করা, 2 নাম্বার মরচে রোধ করা,
আর 3 নাম্বার সব থেকে যেটা ইম্পর্টেন্ট, কাজের পর যন্ত্রকে নিয়মিত পরিষ্কার করে রাখা দরকার। এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যন্ত্রকে পরিচর্যা করার 3টে উপায়। তো আজকের এই যন্ত্রের ক্লাস এখানেই সমাপ্ত, পুরো চ্যাপ্টারটা কভার করে দিলাম তোমাদের, ঠিক আছে? তো ভালো করে পড়বে, খুব মনোযোগ সহকারে। বারবার যদি কোনো জিনিস বুঝতে না পারো, বারবার সেই জিনিসটা দেখবে, আশা করি বুঝে যাবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। অনেকদিন পর তোমাদের সঙ্গে দেখা, অনেকদিন পর তোমাদের সঙ্গে ক্লাস করা। তো চেষ্টা করি আমরা রেগুলারিটি মেনটেন করার, তবে নানান কাজে কোনো হয় না, তবে আমরা চেষ্টা করব সেটাকে রেগুলারিটি বজায় রাখার, ঠিক আছে? তো চ্যাপ্টারটা অবশ্যই দেখবে, কেমন লাগলো জানাবে। যদি ভালো লাগে অবশ্যই তাহলে আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবে কেমন লাগলো। তো যন্ত্র নিয়ে বেশি না কাজ করে এই যন্ত্রটাকে নিয়ে একটুখানি মনোযোগ দাও, তাতে তোমাদের ভবিষ্যতের যন্ত্রটাও খুব ভালো হবে, ঠিক আছে? তো আজকের ক্লাস এইটুকুনি, পরবর্তী ভিডিওতে আবার অবশ্যই দেখা হচ্ছে, ঠিক আছে? তো আর খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। কোন ক্লাস বা কোন চ্যাপ্টার তোমাদের বেশি ইম্পর্টেন্ট লাগবে, তোমাদের কোনটা অসুবিধা হচ্ছে, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমি চেষ্টা করব সেগুলোকে তুলে ধরার, ঠিক আছে, তোমাদের সামনে। তো চলো আসি তাহলে আজকে। कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना, चलते चलते मेरे ये पढ़ाई याद रखना, कभी अलविदा ना कहना, मेरे ये पढ़ाई याद रखना, और इस चैनल को सब्सक्राइब भी करना। ला 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 ला, कभी अलविदा ना कहना।